শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম হাসি কান্না। রচনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সুপর্ণা মিশ্র, চরিত্র অভিনয় শরীফ তথা জয়দীপ মণ্ডল, ছন্দা তথা অনিশা সান্ত্রা, রুচিরা তথা ঈশা মুখার্জি, ছন্দার বাবা তথা দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে হাসি কান্না। অধরষ্ঠ প্রসারিত করিয়া দন্ত নিষ্কাশনপূর্বক সশব্দে অথবা নিঃশব্দে মুখের এক প্রকার ভঙ্গি করার নাম হাসি। আবার ঠিক উক্ত প্রকার অধরষ্ঠ প্রসারণ ও দন্ত বিকাশ করিয়া অনুরূপ মুখভঙ্গি করলে উহার নাম কান্না নামে অভিহিত হইয়া থাকে। উভয়বিধ অভিব্যক্তির মধ্যে সীমারেখা অতিশয় সূক্ষ্ম, তবে মৎস্যদৃশ্য বিশেষজ্ঞ ব্যক্তিরা সহজেই উহাদের পার্থক্য ধরিয়া ফেলিতে পারেন। অপিচ হাসির সহিত আনন্দ নামক মনোভাবের একটা নিত্য সম্বন্ধ আছে, এইরূপ অনেকেই মনে করেন, এবং কান্নার সহিত তদিপরীত। এইরূপ মনে করিবার সঙ্গত কারণ আছে বলিয়া আমার মনে হয় না। আমি একটি মহিলাকে জানিতাম, মনে কোনো প্রকার ক্লেশ উপস্থিত হইলে তিনি হাসতেন, এমনকি মৃত্যুকালেও তিনি হাসিয়াছিলেন। কিন্তু সে যাক, আজ রুচিরার হাসি কান্নার কাহিনী বলি। রুচিরা মেয়েটা সামান্য নয়, তাহার বয়স 19 বছর, কলেজের বিএ ক্লাসের ছাত্রী, এবং কিন্তু সে কালো। তাহাকে কালো বলিলেই সে হাসিত। কালো মেয়ে বাংলাদেশে অনেক আছে, সেজন্য ক্ষতি ছিল না, কিন্তু দৈব পরিহাস এই যে রুচিরার খুড়তুতো বোন ছন্দা অপূর্ব সুন্দরী, ডানা কাটা পরি বললেও অত্যুক্তি হয় না। দুজনে সমবয়স্কা, একসঙ্গে পড়ে, একই বাড়িতে থাকে, দুজনেরই পিতা বর্তমান এবং একান্নবর্তী। ইহাতেও বোধ করি ক্ষতি ছিল না, কিন্তু একটি আগন্তুক কোথা হইতে আসিয়া রুচিরার হাসি কান্নার সহিত মিশিয়া গিয়া ব্যাপারটা যৎপরনাস্তি জটিল করিয়া তুলিয়াছিল। এই আগন্তুকের কথা আনুপূর্বিক বলা প্রয়োজন। একদিন সন্ধ্যাবেলা ছন্দা ও রুচিরা কোনো একটি কৃত্রিম হ্রদের উপকণ্ঠে বসিয়া নিজেদের পড়াশোনার অসম্পূর্ণতার কথা লইয়া তর্ক করিতেছিল। বাৎসরিক পরীক্ষা সমাগত প্রায়, অথচ দুজনেরই এমন অপ্রস্তুত অবস্থা যে পরীক্ষায় প্রকাশ্যভাবে অপ্রস্তুত হইবার সম্ভাবনা অনিবার্য হইয়া উঠিয়াছে। একান্ত প্রয়োজন ইহাই দুই বোনে একমত হইয়া তর্ক করিতেছিল। মেয়েদের তর্ক করিবার ইহাই রীতি, তাহারা একমত হইলেও তর্ক শেষ আর হয় না। ছন্দা বলিল, ইংরাজি আর বাংলা কোনো রকমে চালিয়ে নেব, কিন্তু আমার মাথা খাবে সংস্কৃত। মিচ্ছুকটি পড়েছিস? কিছু বুঝতে পারিস? রুচিরা আকাশের দিকে তাকিয়া বলিল, আমার মাথা খাবে ফিলোসফি। ভলিউশন আর রিফ্লেক্স অ্যাকশনের তফাৎ বুঝতে পারিস? কিছু না, ঝাড়া মুখস্থ করেছি, কিন্তু সংস্কৃতদের ছায় মুখস্থও হয় না। গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রুচিরা বলিল, মাস্টার, একটা মনের মতো মাস্টার না হলে দুজনেই গেলুম। তাহাদের পিছনে রাস্তার পাশে মোটর দাঁড়াইয়াছিল। মোটরে তাহারা বায়ু সেবন করিতে আসিয়াছে, মোটরেই ফিরিবে। রুচিরা উঠিবার উপক্রম করিল। ছন্দা তার আঁচল ধরিয়া বসিবার চেষ্টা করিয়া বলিল, কিন্তু এমন মনের মতো মাস্টার পাবি কোথায়? নেই। আমার সঙ্গে ইয়ার্কি দেওয়ার চেষ্টা করবে না।
তোর পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে না, কেবল সংস্কৃত আর ফিলোসফি পড়াবে, এমন মাস্টার ভূভারতে নেই। চল বাড়ি যাই। দুজনে উঠিয়া দাঁড়াইল, তারপর প্রায় সঙ্গে সঙ্গে আবার বসিয়া পড়িল। অনতি দূরে আর একটি বেঞ্চির উপরে যে একজন লোক বসিয়া আছে তাহা ইতিপূর্বে কেহই লক্ষ্য করে নাই। এখন লোকটি তাহাদের সম্মুখে আসিয়া একবার করযুগল যুক্ত করিয়া দাঁড়াইল এবং গম্ভীর স্বরে বলিল, মাফ করবেন, আপনারা কি মাস্টার রাখতে চান? ছন্দা ও রুচিরা নির্বাক হইয়া লোকটির পানে তাকাইয়া রইল। টুইলের হাফ শার্ট পরা যুবক, মাথার চুল এলোমেলো, চোখের দৃষ্টিতে গাম্ভীর্য, অধরষ্ট একটু ছেলে মানুষী ভাব। কিছুক্ষণ দম লইয়া রুচিরা ক্ষীণ স্বরে প্রশ্নের উত্তর দিল, বলিল, হ্যাঁ। তাহলে যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাদের পড়াতে পারি। মৃচ্ছকটিক একটি বস্তুতান্ত্রিক নাটক। ইবসেন অমন নাটক লিখতে পারলে নিজেকে ধন্য মনে করতেন। আর ভলিউশন আর রিফ্লেক্স অ্যাকশনের তফাৎটা আমি 1 মিনিটে বুঝিয়ে দিতে পারি। আপনি কে? নমস্কার, আমার নাম শরীত হালদার। আমি একজন বেকার যুবক, অর্থাৎ কোনো কাজই করি না, তবে সুযোগ পেলে কাজ করতে রাজি আছি। আপনি কি এমএ পাস করেছেন? 2 বার, ফিলসফিতে এবং সংস্কৃতে। দুই বোন পরস্পর মুখের পানে চাহিল। ছন্দা বলিল, বেশ, কাল আমাদের বাড়িতে গিয়ে দেখা করবেন বলিয়া নিজেদের ঠিকানা দিল। যুবকের চোখের গাম্ভীর্য ও অধরষ্টের ছেলে মানুষই গাঢ়তর হইল। সে একবার মাথা ঝুঁকাইয়া প্রস্থান করিল। গাড়িতে বাড়ি ফিরিতে ফিরিতে ছন্দা একসময় গাড়ির ভিতরকার আলো জ্বালিয়া রুচিরার দিকে চাহিয়া খিল খিল করিয়া হাসিয়া উঠিল। রুচিরা মুখ টিপিয়া হাসিল। রুচিরার হাসিটি বড় মিষ্ট। আর ছন্দার কথা বলিতে গেলেই রবীন্দ্রনাথের রামেন্দ্র প্রস্তুতির কথা মনে পড়ে। তোমার হাস্য সুন্দর, তোমার চাহনি সুন্দর ইত্যাদি। পরের দিন হইতে শরীর হালদার ছন্দা ও রুচিরার মাস্টার নিযুক্ত হইল। কর্তারা বুঝিলেন ছোকরা দুস্থ এবং পণ্ডিত। মেয়েরা দেখিল দুস্থ এবং পণ্ডিত হইলেও মাস্টার সাধারণ লোক নয়। সে রুচিরার সহিত ইয়ার্কি দেবার চেষ্টা করিল না, ছন্দার দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল না। চোখে গাম্ভীর্য ও অধরষ্টে ছেলে মানুষই ভাব লইয়া ছাত্রীদের সংস্কৃত ও ফিলোসফি শিখাইতে লাগিল। মাস্টারের বয়স বোধ করি 24-এর বেশি নয়। মাথায় চুল এলোমেলো, বেশভূষার পারিপাট্য নাই, প্রত্যহ দাড়ি কামাইবার কথাও স্মরণ থাকে না। কিন্তু অদ্ভুত তাহার পড়াইবার ক্ষমতা। শুধু যে সে কঠিন বিষয়কে সহজ করিয়া বুঝাইয়া দিতে পারে তাহাই নয়, শিক্ষার্থিনীদের মনের মধ্যে কঠিন বস্তুকে তরল করিয়া তাহাদের সত্তার সহিত মিশাইয়া দিতে পারে। বিদ্যা তখন কেবল জ্ঞানের পর্যায়ে থাকে না, উপলব্ধির পর্যায়ে গিয়া উপস্থিত হয়। ছাত্রী দুটি লেখাপড়ার মধ্যে তন্ময় হইয়া গেল, কিন্তু চিরন্তনী সবরই তো লেখাপড়ার মধ্যে তন্ময় থাকে না। পরমা প্রকৃতির বিধিবিধান অন্যরূপ। ছন্দা ও রুচিরার সুগহন অন্তর্লোকে হয়তো গোপনে গোপনে যে দ্বন্দ্বের প্রতিক্রিয়া আরম্ভ হইয়া যায় তাহারা নিজেরাও ভালো করিয়া জানতে পারে না। জলের ভিতর দিয়া বৈদ্যুতিক স্রোত প্রেরণ করিলে জল বিপরীতধর্মী দুটি বাষ্পে পরিণত হয়। হাইড্রোজেন আগুনের সংস্পর্শে জ্বলিয়া ওঠে, অক্সিজেন নিজে না জ্বলিয়া অগ্নিকে আরো দীপ্তমান করিয়া তোলে। আশ্চর্য প্রকৃতির ইন্দ্রজাল। ছন্দা ও রুচিরা এতদিন জলের মতো ওতপ্রোতভাবে পরস্পর মিশিয়াছিল, এখন যেন বিদ্যুতের সংস্পর্শে দ্বিধা হইয়া গেল। কবে এবং কখন এই সব বৈজ্ঞানিক প্রক্রিয়া ঘটিল তাহা কেহ জানিল না। দুজনের পরিবার ঘর একই, একটি টেবিলের দুপাশে বসিয়া দুজনে পড়াশোনা করে। মাস্টার আসিয়া তৃতীয় দিকে বসেন, নিরপেক্ষভাবে দুই ছাত্রীর পানে পর্যায়ক্রমে তাকাইয়া শিক্ষাদান করেন। মাস্টারের এই অটল নিরপেক্ষতা বুঝি বা অন্তরে অন্তরে অনর্থের সৃষ্টি করে। নিরপেক্ষতা খুবই উচ্চ অঙ্গের চিত্তবৃত্তি, কিন্তু পক্ষপাতিত্বের একটা সুবিধা এই
যে কোনো পক্ষের মনেই সংশয়ের অবকাশ থাকে না। মাস্টার সকালবেলায় পড়াইতে আসেন। ছাত্রীরা আগে হইতেই পড়ার ঘরে বসিয়া তাহার জন্য প্রতীক্ষা করে। কোনোদিন হয়তো ছন্দার একটু দেরি হইয়া যায়। সে তাড়াতাড়ি পড়ার ঘরে প্রবেশ করিয়া দেখে মাস্টার তখনও আসেন নাই। রুচিরা একটা নোটের খাতা লইয়া নাড়াচাড়া করিতেছে। ছন্দা একবার রুচিরার মুখের দিকে তাকিয়ে নিজের চেয়ারে বসিতে বসিতে বলে, রুচি, তোর নাকের পাশে পাউডার লেগে আছে, মুছে ফেল। রুচিরা আঁচল দিয়া নাকের পাশে ঘুষিতে ঘুষিতে হাসে এবং বলে, কালো রঙের ওপর পাউডারের জেল্লা খুলে বেশি, তোর কিন্তু বোঝা যায় না। মেয়ে ওঠে কিছু একটা না মাখলে মুখটা যেন চটচট করে। হ্যাঁ, আজকাল রোজ সকালে নাওয়া আরম্ভ করেছিস দেখছি। আমি ভাই পারি না। সকালে না নাইলে চুল শুকায় না। এলোমেলো চুলে কলেজে যাওয়া একটা অসভ্যতা। দুই ভগিনীর মিষ্টালাপ শেষ হইবার পূর্বেই মাস্টার প্রবেশ করেন। ছাত্রীরা সসংভ্রমে উঠিয়া দাঁড়াইয়া আবার বসে। মাস্টার একটা বই তুলিয়া লইয়া বলেন, ছন্দা, কদিন ধরে আমি তোমায় লক্ষ্য করছি। ফিলোসফি পড়াবার সময় তুমি মন দিয়ে শোনো না। শুনি তো। মাস্টারের চোখের গাম্ভীর্যের কাছে অধরের ছেলে মানুষই পরাভূত হইয়া পলায়ন করে। তিনি বলেন, শোনো বটে, কিন্তু মন দাও না। আর রুচিরা, তুমিও দেখছি সংস্কৃত পড়ানোর সময় অন্যমনস্ক হয়ে পড়ছ। রুচিরা অপরাধিনীর মতো চক্ষু নত করিয়া থাকে। তারপর আস্তে আস্তে বলে, আর অন্যমনস্ক হব না। বেশ, আজ তোমাদের এথিক্স পড়াবো। পাঠ আরম্ভ হয়, কিন্তু ছাত্রী যুগল মাস্টার বিরক্ত হইয়াছেন মনে করিয়া মনে মনে যেন কাঁটা হইয়া থাকে। আশ্চর্য! এদিকে দুইটি ধনীর কন্যা, অভিজাত সমাজের মধ্যমণি বলিলেও মিথ্যা বলা হয় না। অন্যদিকে দুস্থ বেকার মাস্টার। ইহাদের মধ্যে মাস্টার ছাত্রী সম্বন্ধ ছাড়া অন্য কোনো সম্বন্ধ কল্পনাও করা যায় না। অথচ ভারী আশ্চর্য। কিন্তু মাস্টার যদি শেষ পর্যন্ত দুস্থ বেকার মাস্টারই রহিয়া যায়, তাহা হইলে নির্মম কান্না অথবা নির্মমতর হাসি ছাড়া এ কাহিনীর অন্য পরিসমাপ্তি সম্ভব হয় না। তাহা হইলে রুচির আর হাসি কান্না আসে কোথা হইতে, এবং মাস্টারের পরিপূর্ণ পরিচয় বা দেওয়া যায় কি করিয়া? যে মাস্টার চিরদিন দুস্থ ও বেকার রহিয়া যায়, তাহার পরিচয় দেওয়ার আগ্রহ আর যাহার থাকে থাক, আমার নাই। আমি রূপকথা বলতেই ভালোবাসি। বার্ষিক পরীক্ষা শেষ হইয়া যাইবার পর একদিন মাস্টারের প্রকৃত পরিচয় প্রকাশ হইয়া পড়িল। কলেজে পড়ার তাড়া নেই। মাস্টার সাধারণভাবে ছাত্রীদের সহিত কাব্য ও দর্শনের যোগাযোগ সম্বন্ধে আলোচনা করিতেছিল। এমন সময় ছন্দার বাবা ঘরে প্রবেশ করিলেন। তাহার হাতে কয়েক কেতা নোট। মাস্টারের মাহিনা তাহার হাতে দিতেই সে পকেটে রাখিয়া আবার আলোচনা আরম্ভ করিল। ছন্দার বাবা হাইকোর্টের উকিল। তিনি একটা চেয়ারে বসিয়া কিছুক্ষণ মনোসংযোগে আলোচনা শুনিলেন। তারপর সহসা মাস্টারকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? মাস্টার একটু চমকিত হইল, কিন্তু বাপের নাম ভাড়াইতে কাহারো কাহারো চক্ষু লজ্জায় বাধে। শরীর হালদার যথার্থ পিতৃনাম বলিল। নামের পুরোভাগে যে একটা রাজকীয় খেতাব ছিল, তাহাও বাদ দিল না। ছন্দার বাবা বলিলেন, কিন্তু তুমি এভাবে? আপনি একটু ভুল বুঝছিলেন। আমি বেকার বলে নিজের পরিচয় দিয়েছিলাম বটে, কিন্তু দুস্থ বলিনি। সে সময় আমি বেকারই ছিলাম। সাজেশিও ফলসি। কিন্তু এই অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। বড় মানুষের ছেলে হয়ে জন্মানো শিক্ষক হওয়ার অযোগ্যতা প্রমাণ করে না। তাছাড়া ছন্দা আর রুচিরাকে পড়াতে আমার ভালোই লাগে। ওরা খুব মেধাবিনী ছাত্রী। বলিয়া নিরপেক্ষ স্নিগ্ধ চোখে দুজনের পানে চাহিয়া হাসি। ছন্দা ও রুচিরা এই বাক্যালাপে শুরু হইতে মাস্টারের দিকে বিস্ফারিত নেত্রে তাকাইয়াছিল। এখনো তেমনি তাকাইয়া রহিল। ছন্দার বাবা বলিলেন, তা বটে, কিন্তু আমি যেমন মাইনে নিচ্ছি তেমনই নেব, আপনার ভয় নেই। সংকোচ কাটিয়া গেল। ছন্দার বাবা হাসিলেন আর বলিলেন, বেশ কথা। তিনি প্রস্থান করিলে ছন্দা হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া উত্তপ্ত মুখে বলিল,
আপনি এতদিন একথা লুকিয়ে রেখেছিলেন কেন? না লুকালে তোমাদের পড়াতো কে? কেন, আর কি লোক ছিল না? ছিল, কিন্তু তারা রুচিরার সঙ্গে ইয়ার্কি দেওয়ার চেষ্টা করত, কিংবা তোমার পানে ফেল ফেল করে তাকিয়ে থাকতো, ফলে তোমরা পরীক্ষায় ফেল করতে। রুচিরার অধর একটু স্ফুরিত হইল, চোখের কুলে কুলে হাসি ভরিয়া উঠিল। মাস্টারের অধরে কিন্তু ছেলে মানুষের চিহ্ন মাত্র নাই। ছন্দা যেন পরাস্ত্র হইয়া বসিয়া পড়িল। তারপর মিনতির স্বরে বলিল, বলুন না মাস্টার মশাই, সত্যি কেন লুকিয়েছিলেন? এতক্ষণে শরীরের অধরে ছেলে মানুষের ভাব ফিরিয়া আসিল। সে বলিল, মিথ্যেকে সত্য করে তোলার নাম রোম্যান্স। রোম্যান্সের চূড়ান্ত কথা হচ্ছে রূপকথা। আমি রূপকথা বড় ভালোবাসি। ছদ্মবেশী রাজকুমারের কথা পড়েছ তো? আমি রাজকুমার নই, কিন্তু ছদ্মবেশের পরিপূর্ণ আনন্দ উপভোগ করে নিয়েছি। এমনকি ছদ্মবেশ ত্যাগ করার পরেও সেই আনন্দ শেষ হয়নি। ছদ্মবেশে? হ্যাঁ, এইটাই তো জীবনের সবচেয়ে বড় রোম্যান্স। অধিকাংশ মানুষই জানে যে ছদ্মবেশ সে পড়ে বেড়াচ্ছে, পদে পদে নিজের মিথ্যে পরিচয় দিচ্ছে, তাই তারা রূপকথার আনন্দ থেকে বঞ্চিত। ছন্দা সুন্দর অধর বিভক্ত করিয়া দুই চোখে মুগ্ধ বিস্ময়ে ভরিয়া চাহিয়া রইল। কালো মেয়ে রুচিরার কালো চোখে নিগুড় ও হাসি টলমল করিতে লাগিল। শ্রেরাত্রে শয়নের পূর্বে রুচিরা অনেকক্ষণ ধরিয়া আয়নায় নিজেকে নিরীক্ষণ করিল। তারপর তার দৃষ্টি গিয়া পড়িল আয়নার পাশে টাঙানো ছন্দার একটা ফটোর উপর। সে একটু একটু হাসিতে লাগিল। চকিতের জন্য তাহার দৃষ্টি আবার আয়নায় ফিরিয়া গেল। হঠাৎ সে একটু জোরে হাসিয়া উঠিল। তারপর ক্ষিপ্র হস্তে আলো নিবাইয়া বিছানায় শুইয়া পড়িল। ছন্দা তাহার পাশের ঘরে শোয়। অনেক রাত্রে সে আসিয়া গা ঠেলিয়া রুচিরার ঘুম ভাঙাইয়া দিল। এই রুচি, ওঠ, ঘুমিয়ে ঘুমিয়ে ফোপাচ্ছিস কেন? ঘুম ভাঙাইয়া রুচিরা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকাইয়া রহিল। তারপর অস্পষ্ট স্বরে বলিল, স্বপ্ন দেখছিল, ভারী স্বপ্ন। শুকে যা ছন্দা, আর ফোপাবো না। দিন যায়, মাস্টারও আসেন এবং যান। রুচিরা সমস্ত দিন হাসে। রাতে ঘুমের ঘোরে তাহার চোখে জল বালিশে ভিজিয়া যায়। কি স্বপ্ন দেখে কে জানে। রুচিরা চালাক মেয়ে। অপ্রাপ্য বস্তুর পানে হাত বাড়াইয়া সে নিজেকে খেলো করিতে চায় না। ছন্দার গাল দুটিতে গোলাপ ফুটিয়া থাকে, চোখের চাহনিতে রূপকথার স্বপ্নাতুরতা। রুচিরা দেখিয়া হাসে। সে হাসি ছন্দার কাছে ধরা পড়িয়া যায়। ছন্দার কপাল হইতে বুক পর্যন্ত রাঙা হইয়া ওঠে, কিন্তু মুখ ফুটিয়া কেউ কিছু বলে না। রুচিরা আগের মতো পড়ার ঘরে বসিয়া মাস্টারের প্রতীক্ষা করে না। মাস্টার আসিছেন খবর পাইলে কোনো মতে হাত ফেরা দিয়ে চুলগুলো জড়াইয়া নিচে নামিয়ে যায়। নত নেত্রে বসিয়া অখণ্ড মনোযোগে মাস্টারের বক্তৃতা শুনে। তারপর পাঠ শেষ হইলে একটু হাসিয়া দুজনের প্রতি চকিত দৃষ্টিপাত করিয়া চলিয়া যায়। মাস্টার হয়তো সবই লক্ষ্য করেন, কিন্তু তাহার তুলাদণ্ডের মতো নিরপেক্ষতা তিল মাত্র বিচলিত হয় না। চোখের গাম্ভীর্য ও অধরের চটুলতা আরো পরিস্ফুট হয় মাত্র। একদিন সকালে মাস্টার পড়াইতে আসিলেন না। ছন্দা টেবিলের সম্মুখে বসিয়া ছটফট করিতে লাগিল। মুহুর্মুহু দেয়ালের ঘড়ির সঙ্গে চোখাচোখি হইল। ঘড়ি নির্বিকার মুখে টিক টিক শব্দ করিয়া চলিল। রুচিরা নিবিষ্ট চিত্তে মৃচ্ছকটিক পড়িতে পড়িতে মৃদু মৃদু হাসিতে লাগিল। সকাল কাটিয়া গেল। ছুটির দিন ছিল। বৈকাল বেলা রুচিরা পড়ার ঘরে অলসভাবে বসিয়া একটা খাতায় হিজিবিজি কাটিতেছিল। অযত্নবদ্ধ চুলগুলা কাঁধের উপর খসিয়া পড়িতেছিল। অন্যমনস্কভাবে সে খাতায় লিখিল, যাহার ঢল ঢল নয়ন শতদল, তারই আখি জল সাজে গো। আজ সকালে সে হঠাৎ ছন্দার চোখে জল দেখিয়া ফেলিয়াছে। নানা আবোল তাবোল চিন্তা মাথায় আসিতে লাগিল। মগ্ন চৈতন্য জিনিসটা কি? যত নিগৃহীত আশা আকাঙ্ক্ষা সব কি ডানা ভাঙা পাখির মতো সেইখানে গিয়া আশ্রয় লয়? মৃচ্ছকটিকে ধূতার চরিত্রটি কেমন? নিজের স্বামীকে বসন্ত সেনার হাতে তুলিয়া দিল। কিন্তু ছন্দা বাহিরে যাইবার বেশে ঘরে প্রবেশ করিয়া বলিল, রুচি, আমি মাসিমার বাড়ি যাচ্ছি।
তার কি হয়েছে, ডেকে পাঠিয়েছে। কবিতার পংক্তিগুলি কাটিতে কাটিতে রুচি বলিল, আচ্ছা। ছন্দা যেন আর কিছু বলিবে এমনি ভাবে একটু ইতস্তত করিয়া চলিয়া গেল। রূপকথার রাজপুত্রেরা ছদ্মবেশে পড়িয়া কিসের খোঁজে বাহির হন? 27 রাক্ষসীর প্রাণ এক ভোমরা, সাপির মাথার মণি, অপরূপ রূপসী রাজকন্যা। পাশের ঘরটা ড্রয়িং রুম, সেখানে টেলিফোনের ঘন্টি বাজিয়া উঠিল। রুচিরা অলস পদে উঠিয়া গিয়া ফোন ধরিল। কে আপনি? আমি শরীদ। হ্যাঁ, আজ আসেননি কেন? কাজ ছিল। আজ আপনার প্রথম কামাই, জরিমানা হবে। জরিমানা কে করবে? ছন্দা। শোনো, তোমার বাবা, কাকা বাবু এরা বাড়িতে আছেন? হ্যাঁ, আজ ছুটি। কেন? দরকার আছে। আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি, তোমাদের না হয় পড়িয়ে আসবো। আর ছন্দা নিশ্চয়ই বাড়িতে আছে? না, ছন্দা মাসিমার বাড়ি গিয়েছে। মনে হইল তারের অপর প্রান্ত হইতে একটা দীর্ঘশ্বাস ভাসিয়া আসিল। রুচিরা হঠাৎ ধৃষ্টতা করিয়া বসিল। দুঃখ হচ্ছে বুঝি? রুচিরা, তোমরা আমার ছাত্রী না? দোষ করেছি, মাফ করুন। আচ্ছা, তুমি বাড়িতে থাকবে তো? থাকবো। আমি যাচ্ছি। আর হ্যাঁ শোনো, একটা কথা জানো? কি? হাসি কান্নার মতো দীর্ঘশ্বাসেরও দুরকম মানে হয়। বুঝতে পারছি না। আচ্ছা, হাসিতে কি খালি আনন্দই বোঝায়, আর কান্না কি কেবলই দুঃখের প্রতীক? এখনো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রুচিয়া ফিরিয়া পড়ার ঘরে বসিল। নিতান্তই স্ত্রী স্বভাববশত নিজের বেশভূষার দিকে দৃষ্টি পড়িল। শাড়িটা আধময়লা, ব্লাউজ এককালে নতুন ছিল, এখন ধোপার কল্যাণে স্থানে স্থানে রং উঠিয়া গিয়াছে। তা হোক, ক্ষতি কি? অসহিষ্ণু হস্তে স্থলিত চুলগুলা রুচিরা টান করিয়া পিছনে জড়াইল। চুলগুলো একটা জঞ্জাল, মেমেদের মতো বক করিলে কেমন হয়? দ্বৈপ্রাহরিক বিশ্রাম শেষ করিয়া বাবা ও কাকা ড্রয়িং রুমে আসিয়া বসিলেন। তাহাদের কথার গুঞ্জনের মাঝে ভেজানো দরজা দিয়ে অস্পষ্টভাবে আসিতে লাগিল। আধ ঘন্টা কাটিল। একটি পরিচিত পদধ্বনি পড়ার ঘরের সম্মুখে দিয়া গিয়া ড্রয়িং রুমের গালিচার উপর বিলুপ্ত হইল। বাবা ও কাকার সম্ভাষণ শোনা গেল। শরীদ, এসো এসো। তারপর তাহাদের বাক্যলাপে গুঞ্জন ধ্বনিতে পর্যবসিত হইল। 5 মিনিট, 10 মিনিট, কথা যেন আর শেষ হয় না। রুচিরা উঠিয়া একবার ভেজানো দরজার সম্মুখে দিয়ে অলস নিঃশব্দ পদে হাঁটিয়া গেল। শরীরের কণ্ঠের 2-3টা কথা তাহার কানে গেল। সে আবার পা টিপিয়া নিজের স্থানে আসিয়া বসিল। ও, এই কথা! টেলিফোনে কথাবার্তার ভঙ্গি হইতে রুচিরার বোঝা উচিত ছিল বিবাহের প্রস্তাব। পাত্রীর নামটিও শোনা না গেলেও ছন্দা ছাড়া আর তো কেউ হইতে পারে না। আরো অনেকক্ষণ তন্দ্রাচ্ছন্নের মতো রুচিরা বসিয়া রইল। স্বপ্ন কখনো মিথ্যে হয়? সহসা চমক ভাঙিয়া সে দেখিল শরীর আসিয়া টেবিলের অপর পাশে দাঁড়াইয়াছে। তাহার অধরের ছেলে মানুষই কোনো অভাবনীয় উপায়ে চোখের মাধ্যমেও সঞ্চারিত হইয়াছে। রুচিরা সাহসে উঠিয়া দাঁড়াইল। শরীর কপট কঠোর স্বরে বলিল, ফাজিল মেয়ে, কি করেছি? শরীর উত্তর না দিয়া তাহার পানে কেবল কপট কঠোর চোখে চাহিয়া রহিল। রুচিরা তখন কৌতুক তরল হাসিতে হাসিতে বলিল, বসুন মাস্টার মশাই। আচ্ছা, এখনো কি আপনাকে মাস্টার মশাই বলতে হবে? না, এখন তুমি আমায় ওগো বলতে পারো, কর্তারা অনুমতি দিয়েছেন। অদম্য আবেগে টেবিলের উপর মাথা রাখিয়া রুচিরা কাঁদিতেছে। শরীর তাহার পাশে আসিয়া অযত্নবদ্ধ চুলগুলি খুলিয়া দিয়া বলিল, চুল খুলে কাঁদতে হয়। কালিদাস বলেছেন, বিললাপ বিকীর্ণ মূর্ধজা। অশ্রুপ্লাবিত মুখ ক্ষণিকের জন্য তুলিয়া রুচিরা বলিল, কিন্তু আমি যে কালো। শরীর তাহার কাঁধে হাত রাখিয়া বিকীর্ণ কুন্তল মাথার পানে কিয়ৎকাল চাহিয়া রহিল। তারপর স্বপ্নাবিষ্ট কণ্ঠে বলিল, ওটা তোমার ছদ্মবেশ, তুমি আমার রূপকথার রাজকন্যা।
ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট বইটি চ্যানেলে।